সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা। শপথ নিলেন 11তম প্রধানমন্ত্রী হিসেবে। মন্ত্রিসভায় 25 মন্ত্রী, 24 প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ছিল না জামায়াত ও এনসিপি। প্রথমে বেঁকে বসলেও পরে শপথ নেন দল দুটির এমপিরা। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা। নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট ফ্ল্যাট। শপথ নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ত্রয়োদশ সংসদের সদস্যদের। সমাধান করতে চান গেল 17 বছরের সমস্যাগুলো। যাত্রা শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে। বিকেল 4টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে নতুন 49 সদস্যের মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপস্থিত ছিলেন আরও অনেকে, ছিলেন আমন্ত্রিত অতিথি ও কূটনৈতিক সহ অনেকেই। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন সোনালী রোদের খেলা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে সপরিবারে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সবশেষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসেন মঞ্চে। ঘোষণা দেয়া হয় দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন এবং গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথপত্র সই করেন তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপ্রধান। সেখানে শপথ নেন নতুন 25 মন্ত্রী। এই আয়োজনে ছিলেন দেশ বিদেশের অতিথিরা। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরের পালায় শপথ নেন 24 প্রতিমন্ত্রী। এর মধ্য দিয়ে 2 দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 18 মাস পর নতুন গণতান্ত্রিক সরকার পেল বাংলাদেশ। নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের পথচলা। আর এর মাধ্যমেই নিশ্চিত হলো গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাও। দীর্ঘদিন ধরে অধরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বিএনপি নেতৃত্বাধীন এই সরকারই পূরণ করবে সকল অপূর্ণতা। আর যেন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রিসভার শপথ শেষে জাতীয় সংসদের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনোয়ার, শপথের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আপনি সারাদিন আজকে সেখানে ছিলেন, মন্ত্রী এমপিদের সাথে আপনি কথা বলেছেন, বিশিষ্টজনদের সাথেও কথা হয়েছে। আপনার সামগ্রিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। তন্নি, নিঃসন্দেহে আপনি যথার্থই বলেছেন, একটি ঐতিহাসিক দিন। নতুন পথের একরকম যাত্রা শুরু হলো বাংলাদেশে, সেটি বলাই যায়। নতুন সরকার, নতুন সংসদ। এক কথায় যদি বলি যে বিএনপি নেতৃত্বাধীন
সরকার গঠন হলো, যেখানে প্রধানমন্ত্রী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর আপনি যেটি বলছেন যে একেবারে আশা প্রত্যাশার জায়গাটি অনেক বড় আকারে আসলে তৈরি হয়েছে, এবং সেই হিসেবে যদি বলি তাহলে বলতে হবে, অর্থাৎ এই যে নতুন সরকার যে গঠিত হলো এবং তারা যারা মন্ত্রী হলেন, সংসদ সদস্য যারা আছেন, সব মিলিয়ে বিরোধী পক্ষ, বিরোধী দল, অর্থাৎ সবারই একটি দায়িত্বের জায়গা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে অঙ্গীকার আছে, প্রত্যয় আছে। এমনটাও কিন্তু আমরা দেখেছি আসলে দিনভরই এই যে তাদের সঙ্গে কথা বলা এবং সেই সঙ্গে যে আমন্ত্রিত অতিথি এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে, সেই জায়গা থেকে বিভিন্ন স্তরের যে মানুষ এসেছিলেন, শ্রেণী পেশার মানুষ এসেছিলেন অতিথি হিসেবে, আসলে সবারই কিন্তু মোটা দাগে যদি বলি তাহলে বলতে গেলে ঘুরে ফিরে আসলে একটি কথাই, যে একটি নতুন যাত্রা হবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, অর্থাৎ পারস্পরিক যে সহাবস্থান, রাজনৈতিক যে স্থিতি অবস্থা, এই বিষয়গুলো বজায় থাকবে। এই কথাগুলোই কিন্তু আমরা দেখেছি বারবার। আর যদি এখন বলি, এখনকার যে অবস্থাটি রয়েছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী যারা ছিলেন দিনভরই, তারা এখন পর্যন্ত আসলে তৎপর আছেন। নিরাপত্তার যে বলয় তৈরি করা হয়েছিল সেটি এখন পর্যন্ত অনেকটা অব্যাহত আছে। আমরা দেখেছি যে এখন ঠিক আমরা এই জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেট, এই পাশটাতে আমরা আছি, কিন্তু মানিক মিয়া এভিনিউতে সেখানেও সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ একটি উৎসব, আনন্দ সব মিলিয়ে যদি বলি এরকম একটি পরিস্থিতি কিন্তু আজকে রয়েছে। সব মিলিয়ে বলতে গেলে একটি ঐতিহাসিক দিন, নতুন একটি সরকার, নতুন সংসদের একটি পথ চলা শুরু হলো, যেখানে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রায় নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন একটি শুভ প্রত্যাশা, আশা সর্বস্তরের মানুষের রয়েছে। ধন্যবাদ আপনাকে আনোয়ার। সরকার পরিচালনায় 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের অধীনে রেখেছেন প্রতিরক্ষা, জনপ্রশাসন সহ 5টি মন্ত্রণালয়। অর্থ পরিকল্পনার দায়িত্ব দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে। স্বরাষ্ট্রের দায়িত্বে আছেন সালাউদ্দিন আহমেদ, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি বেছে নিলেন সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমানকে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক কাল বিকেল 3টায় বসবে সচিবালয়ে। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে 19 বছর 3 মাস 19 দিন পর আবারও ক্ষমতায় বিএনপি। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ করিতেছি যে নবীন প্রবীণ মিশেলে নিজের প্রথম মন্ত্রিসভায় বেছে নিয়েছেন 49 জনকে। প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার অধীন রেখেছেন প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়োগ পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে। তার সঙ্গে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মীর শাহে আলম। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তারেক রহমান বেছে নিলেন ডক্টর খলিলুর রহমানকেই, আর প্রতিমন্ত্রী করা হয়েছে শামা ওবায়েদ ইসলামকে। নাজুক অর্থনীতির হাল ধরতে তারেক রহমান আস্থা রাখলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপর। তার সঙ্গে প্রতিমন্ত্রী হলেন বিএনপি জোটের শরিক নেতা, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হলেন আব্দুল আওয়াল মিন্টু, আর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্ব মিলল পরীক্ষিত সাবেক প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কাঁধে। তার সঙ্গে সহযোগী প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আইন, বিচার ও সংসদ মন্ত্রী হলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন, আর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য তারেক রহমান আস্থা রাখলেন খন্দকার আব্দুল মুক্তাদিরের ওপর। তার সঙ্গে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সর্দার শাখওয়াত হোসেন বকুল, আর প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ঢাকা 10 আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তার সঙ্গে 2 প্রতিমন্ত্রী হলেন হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, আর তার সঙ্গে প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ, আর প্রতিমন্ত্রী তরুণ ইশরাক হোসেন। মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী হলেন ডাক্তার AZM জাহিদ হোসেন, আর প্রতিমন্ত্রী হলেন ফারজানা শারমিন পুতুল। ধর্মমন্ত্রী হয়েছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, আর প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হলেন আরিফুল হক চৌধুরী, আর শ্রম ও কর্মসংস্থান নিয়ে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুর রশিদ, আর সুলতান সালাউদ্দিন টুকু হলেন প্রতিমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী হলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আর প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা, আর প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের সুমন, আর প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন দীপেন দেওয়ান, আর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হলেন আসাদুল হাবিব দুলু, আর তার সঙ্গে প্রতিমন্ত্রী হলেন এম ইকবাল হুসাইন। জনপ্রশাসনে প্রতিমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগী হলেন আব্দুল বারী, আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী করা হয়েছে সাবেক ফুটবলার আমিনুল হককে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নববসন্তে শুরু হলো নতুন অধ্যায়। গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করল বাংলাদেশ। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে শপথ নেন বিএনপির এমপিরা। এরপর এমপিদের সভার প্রথম বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয় চেয়ারম্যান তারেক রহমানকে। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা। জাতীয় সংসদ ভবন নানা সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী ঐতিহাসিক এই স্থাপনা। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই গঠিত হলো নতুন সংসদ। রাষ্ট্র ক্ষমতা আবারও ফিরে এলো জনগণের প্রতিনিধিদের কাছে। মঙ্গলবার সকালে সংসদ ভবনের কক্ষে সদস্য হিসেবে শপথ নেন জনপ্রতিনিধিরা। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ করিতেছি যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শুরুতে শপথ নেন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী রাজনৈতিক দল বিএনপি। এ সময় প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। পরে সংসদের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। আমাদের সংসদ নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। তারেক রহমান সংসদ ভবনে আসেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ভেতর আর বাইরে থেকে বদলে গেছে বাংলাদেশ। 2026 সালের নির্বাচনের পর নতুন করে গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করল সবকিছু।
আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নাটকীয়তার পর অবশেষে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিতরা। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচিতরাও। তবে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের কেউ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি নির্বাচিতরা শপথ না নেয় প্রথমে বেঁকে বসে জামায়াতে ইসলামী। সকালে বৈঠক করে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও দুপুরে শপথ নেয় দলটির এমপিরা। প্রথমে ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। ও বিশ্বস্ততার সহিত পালন করিব। এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন। এরপর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্ব। এ দফায় শপথ পাঠ না করেই শপথ কক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেন। পরে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। দুপুর 1টার কিছু পরে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচিতরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট জয় পায় 77 আসনে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। 11 দলীয় জোটের একাধিক সংসদ সদস্য জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। শিগগিরই 11 দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে। শপথ নিয়ে নতুন সংসদ সদস্যরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন। এছাড়া সরকারের থেকে গেলেও 17 বছরে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করতে চান বলেও জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রচিত হল নতুন এক ইতিহাস। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন সংসদ সদস্যরা নিলেন শপথ। আমি প্রথমে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের কাছে। বিশ্বস্ততার সহিত পালন করিব। ত্রয়োদশ সংসদের সদস্যরা বলেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক, সেগুলো পূরণের চেষ্টাই এখন তাদের গুরুদায়িত্ব। দেখা যাবে যে কি সংসদে কি পারি কিনা মানুষের প্রত্যাশা পূরণ করতে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি আর কি, কতটুকু পূরণ করতে পারবো বলতে পারছি না, তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে। একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের যে বিপুল প্রত্যাশা, এই প্রত্যাশাকে যেন পূরণ করে। সব মানুষের প্রত্যাশা পূরণ হোক, ভালো প্রত্যাশা পূরণ হোক। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মানুষের প্রত্যাশা অনুসারে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। প্রত্যাশা পূরণ হোক, এটাই চাই। জানান এমন এক বাংলাদেশ গড়তে চান যেখানে দুর্নীতিকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। দুর্নীতিবাজদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা সামনে আমাদের রমজান চলে এসছে, এই রমজান মাসেও কিন্তু অনেক ধরনের দুর্নীতি করা হয়, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা শতভাগ সচেষ্ট এবং এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 বছর পরে যখন ভোটারদের কাছে যাব যেন আমাদের মাথা নিচু করে যেতে না হয়। বিএনপির সংসদ সদস্যরা বলেন চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের কাজ করবেন তারা। সংসদের লিডার হবে একজন বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার ব্যাপার আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমাদের চেয়ারম্যান সাহেব 31 দফা রাষ্ট্র মেরামত এবং সংস্কারের জন্য জাতির উদ্দেশ্যে দিয়েছেন। আমরা আশা করছি ইনশাল্লাহ উইল ডু আওয়ার বেস্ট। রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা ছিল সেটা আজকে ঘটতে যাচ্ছে। এরপরে আমরা সেটাকে ধরে রাখতে হবে। এই দেশে অর্থনীতি, এই দেশের রাজনীতি যেভাবে পর্যুদস্ত, তাতে করে
আগামী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, আগামী সংসদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান মেনে সকালে তাদের শপথ বাক্য পাঠ করান সিইসি। আর দীর্ঘদিনের রীতি ভেঙে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংবিধান অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রথমবারের মতো তা হল ত্রয়োদশ জাতীয় সংসদে। নির্বাচনে বিজয়ীদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ পড়ানোর জন্য সোমবার সিইসিকে চিঠি দেয় সংসদ সচিবালয়। দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী মামলার আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে, আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। ফলে নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তা নিয়ে তৈরি হয় জটিলতা। যদিও সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার অথবা ডেপুটি স্পিকার যদি না পড়ান বা তারা পড়াতে অসমর্থ হন বা না থাকেন, তাহলে ৩ দিন পর শপথ পাঠ করাবেন সিইসি। আর ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা হতো বঙ্গভবনের দরবার হলে। সেই রীতি ভেঙে এবার এই আয়োজন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ শপথ পড়ালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আনুগত্য পোষণ করিব। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাই সনদ সইয়ের মতো ঐতিহাসিক ঘটনার সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা স্মরণীয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জানাজা সহ নানা কারণে স্মৃতি বিজড়িত এ স্থান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হলো ৫০ সদস্যের মন্ত্রিসভা। গণমানুষের প্রত্যাশা, নতুন সরকারের হাত ধরে উন্নতি হবে আইন শৃঙ্খলায়, সমৃদ্ধ হবে নগর ও শহরের অর্থনীতি, স্বাস্থ্য শিক্ষা খাতে আসবে আমূল পরিবর্তন। নতুন মন্ত্রীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তাদের কর্মী সমর্থকরা। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রিসভা ঘিরে ছিল নানা জল্পনা কল্পনা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দেশের বিভিন্ন জায়গায় বের হয় আনন্দ মিছিল। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। দুই মন্ত্রী পাওয়ায় উচ্ছ্বসিত সিলেটবাসী। মন্ত্রী হয়েছেন, আমরা খুব আনন্দিত। আমরা আশা করছিলাম যে এইরকম মন্ত্রী আমরা সিলেট পাইলে আমরা খুশি হইব। ব্যবসায়িক বান্ধব যাতে একটা সিলেট তৈরি হয় এই চিন্তা আশা করতেছি আমরা আরিফ ভাইয়ের কাছে। নতুন মন্ত্রিসভায় চট্টগ্রামের দুই জনপ্রতিনিধিকে যুক্ত করায় নগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ উদযাপন ও মিষ্টি বিতরণ। চট্টগ্রামের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। বাণিজ্যিক রাজধানীর যে পূর্ণাঙ্গ যে রূপ সেটা আমরা দিতে পারবো। অর্থ মন্ত্রণালয় যেহেতু চট্টগ্রামের মানুষ পেয়েছেন, এটা আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। মানুষের যাতে স্বস্তি ফিরে পায়, ব্যবসা বাণিজ্য শ্রমিক ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, মানুষের নিরাপত্তা থাকে, এটাই আমাদের দাবি। সালাহ উদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কক্সবাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কর্মী সমর্থকরা। তার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রোহিঙ্গা সংকটের সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা। আমি মনে করি সালাউদ্দিন আহমেদের মাধ্যমে সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে ঢেলে সাজাবে। ওনার জন্য মনে প্রাণে দোয়া করে আল্লাহ ওনার দ্বারা এই দেশে আরও সফলতার উত্তর সফলতা কামনা করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পাওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আনন্দের আবহ। তার নেতৃত্বে দেশের গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে আশা স্থানীয়দের। অনেক বেশি আনন্দিত, ঠাকুরগাঁয়ে পিছিয়ে পড়া কাজগুলোকে উনি এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা সবার। আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁওবাসী হিসেবে তিনি প্রত্যেকটি স্বপ্ন ঠাকুরগাঁয়ে তিনি বাস্তবে রূপান্তর করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এতে লালমনিরহাটে মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা। প্রথমবার সংসদ সদস্য হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় আনন্দ শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।
মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ করা হয়। ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে পূর্ণমন্ত্রী করায় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা নেতাকর্মীদের। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূরকে মন্ত্রিত্ব দেয়ায় পটুয়াখালীতে মিছিল করেছে গণ অধিকার পরিষদ। টিভিসি নিউজ ডেস্ক। টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সাবেক এই জাতীয় ফুটবলার। নির্বাচনের অঙ্গীকার অনুযায়ী ক্রীড়াঙ্গনের উন্নতিতে ভূমিকা রাখতে চান আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ডিসিবি। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে নানা চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পান আমিনুল। কিন্তু নির্বাচনের মাঠে ব্যর্থ হয়েছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার। যথাযথভাবে নির্বাচনে হেরে গেলেও জায়গা পেয়েছেন বিএনপির মন্ত্রিসভায়, দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। ক্রীড়াঙ্গন থেকে অনেকেই সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন। সাবেক কোনো ক্রীড়াবিদের টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী হওয়ার রেকর্ড করলেন আমিনুল। ক্রীড়া বিষয়ে অভিজ্ঞতা, অসাধারণ দক্ষতা থাকায় দল থেকে বিশেষ ক্ষমতায় গুরু দায়িত্ব দেওয়া হয় আমিনুলকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বিসিবি ও বাফুফে, এমনকি মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা। 2003-এ সাফ জয়ের অন্যতম নায়ক ছিলেন আমিনুল। 2010-এ এসএ গেমসে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। আন্তর্জাতিক অনেক ম্যাচে গোলকিপার হিসেবে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। ফুটবল থেকে অবসর নেয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল। বিগত বছরগুলোতে অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন, জেলেও গিয়েছেন। তার রক্তাক্ত ছবি দেশের মানুষের মনে গভীর দাগ কেটেছিল। নির্বাচনী ইশতেহারে ক্রীড়াকে পেশা ও জীবিকা হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছিলেন আমিনুল, সে লক্ষ্যে এগিয়ে যাবেন নিশ্চয়ই। ক্রীড়াবিদদের প্রত্যাশা, মাঠের মানুষ হিসেবে আমিনুল ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো দূর করে বাংলাদেশের খেলাধুলাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।